বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। একটা সুস্থ জাতির জন্য সুস্থ শরীর দরকার এবং সুস্থ রাজনীতি দরকার, সুস্থ অর্থনীতি দরকার এবং মানুষের শারীরিক এবং মানসিক প্রশান্তি দরকার। যদিও রাজনীতি নির্ভর অনুষ্ঠান তৃতীয় মাত্রা, রাজনীতি, ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, দেশের অর্থনীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু মাঝে মধ্যে সমাজ, রাষ্ট্রের বা মানুষের ব্যক্তি জীবনের নানা সমস্যা আমরা এই আলোচনায় তুলে আনবার চেষ্টা করি, কারণ একটা আরেকটার সঙ্গে নানাভাবে সম্পর্কিত। সেই বিবেচনা থেকেই আজকে আমরা একটি শারীরিক ব্যাধি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। ব্যাধিটির নামের সঙ্গে কম বেশি সবাই পরিচিত, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ব্যাধিটি আসলে কীরকম, এটি কাদের হয়, কিভাবে হয়, এর প্রিভেনশন কী। নানা রকমের ভালো ধারণা, খারাপ ধারণা দুটি আছে, বিভ্রান্তিমূলক ধারণা অনেকের মধ্যে আছে। সেটা কাটাবার জন্যই মূলত আজকের অনুষ্ঠান। ব্যাধিটির নাম হচ্ছে হার্নিয়া। এটি নিয়ে আমরা কথা বলবো এবং এই মাসটি, আজকে যে মাসটি আমরা শেষ করছি, জুন মাস, এই মাসটি আসলে বাংলাদেশে তো বটেই হার্নিয়া অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালিত হয়েছে এবং পৃথিবীর অনেক জায়গায় এটিকে হার্নিয়া অ্যাওয়ারনেস মাস হিসেবে পালন করা হয়ে থাকে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, টেবিলে আমার বা পাশে বসা অধ্যাপক AHM শামসুল আলম, তিনি প্রেসিডেন্ট হার্নিয়া সোসাইটি অব বাংলাদেশের। তারপরে টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন প্রফেসর ডক্টর সরদারে নাইম, চিফ ল্যাপ্রোস্কোপি সার্জন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং সাবেক মহাসচিব, এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটি। আমার ডানে রয়েছেন হার্নিয়া সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ইউনিভার্সিটি অফ ফিলিপাইনের অধ্যাপক এবং এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটির সাবেক সভাপতি প্রফেসর হোসে ম্যাকারিও ফালোনা। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রা। প্রফেসর হোসে, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। সো আমি প্রফেসর সরদার নাইম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে একটা প্রাইমারি ধারণা সবার জন্য, কারণ সবাই তো হার্নিয়ার সঙ্গে পরিচিত নয়, নামটা হয়তো শুনেছে। সো হার্নিয়া আসলে কী ধরনের রোগ? ধন্যবাদ। কাদের মধ্যে হয়, কেন হয়, এই সব মিলিয়ে একটু আপনার কাছে একটা হার্নিয়া সম্পর্কে প্রাথমিক বা প্রাইমারি ওভারভিউ চাই আমি আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর। আমি দর্শকদের এবং আমার যারা আজকে এখানে সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে হার্নিয়া সম্বন্ধে দুটো কথা বলি। হার্নিয়া কিন্তু আমাদের যারা সার্জারি প্র্যাকটিস করি, সার্জিক্যাল ডিজিজ নিয়ে যারা কাজ করি, জেনারেল সার্জনদের কাছে যে ধরনের রোগী আসেন তার মধ্যে হার্নিয়া একটি অত্যন্ত পরিচিত এবং একটি কমন প্রবলেম, সার্জিক্যাল প্রবলেম। সে আমরা মেডিকেল স্কুল থেকেই হার্নিয়া মেডিকেশন এটার কোনো হার্নিয়া ইজ এ সার্জিক্যাল ডিজিজ, সার্জিক্যাল ডিজিজ। তো বেসিক্যালি হার্নিয়াটা হলো শরীরের যে কোনো জায়গায়, বিশেষ করে অ্যাবডোমেনে, কোথাও যদি অ্যাবডোমিনাল একটা ওয়াল আছে, সেই ওয়াল সেটাতে যদি কোনো রকম উইকনেস ডেভেলপ করে কোথাও, সেই উইকনেসটা জন্মগত উইকনেস হতে পারে, সেটা একবার সার্জারি হওয়ার কারণে পরে হিলিং হওয়ার পরেও সেই কারণে একটা উইকনেস ডেভেলপ করতে পারে, এবং তার সাথে যদি কিছু ফ্যাক্টরস থাকে, লাইক কন্টিনিউয়াসলি অ্যাবডোমিনাল ওয়ালে একটা প্রেশার পড়ে এমন কিছু, যেমন যারা ওজন বহন করেন অথবা ক্রনিক কাফ, ক্রনিক কনস্টিপেশন, এই ধরনের প্রবলেমগুলো আমরা অনেকটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে ধরে নেই। তো এই কারণে শরীরের ভিতরের কোনো অংশ যদি বেরিয়ে আসে, কোনো একটা উইকনেস ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, সেটাকে বলে হার্নিয়েশন। এবং এই হার্নিয়া কিন্তু অনেক রকমের হার্নিয়া হয়। অ্যাবডোমিনাল ওয়ালে ভেন্ট্রাল হার্নিয়া হয়, ইনগুইনাল হার্নিয়া হয়, আম্বিলিক্যাল হার্নিয়া হয়, এমনকি পেটের ভিতরে যে ডায়াফ্রাম আছে সেখানে হায়াটাস হার্নিয়াও হতে পারে। তো যেখান থেকেই মানে এটা একটা সিস্টেমের এক্স্যাক্টলি আমাদের অ্যাবডোমিনাল যে ওয়াল, যে বক্স, এখানে যদি কোনো রকমের হার্নিয়েশন হওয়ার সুযোগ থাকে কোনো একটা উইকনেস দিয়ে, সেটা হার্নিয়া। হার্নিয়া কিন্তু একসময় যদিও আমরা এটাকে খুব সাধারণ একটি রোগ ধরতাম এবং এটি সার্জিক্যাল রিপেয়ারের মাধ্যমে ঠিক করে দিলেই ভালো হয়ে যেত বলে আমরা ধরে নিতাম, কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা দেখলাম হার্নিয়া কিন্তু আসলে একটি জটিল রোগ। এই জন্য যদি হার্নিয়াকে সময় মতো চিকিৎসা করা না হয়, তাহলে সেটা থেকে অনেক রকমের কমপ্লিকেশন হতে পারে। আমার আজকে সহ আলোচক যারা আছেন তারা তিনজনই স্ব ক্ষেত্রে
বিখ্যাত সার্জন এবং সবাই হার্নিয়া সার্জারির সাথে পরিচিত এবং ওনারা বলবেন কী ধরনের কমপ্লিকেশন হতে পারে। কিন্তু আমাদের কাছে যখন রোগীরা আসে, বেশিরভাগ রোগী জানেন না যে আসলে হার্নিয়াটা তার হয়েছে। অনেকে আমাদেরকে ওষুধের মাধ্যমে এটা ঠিক করে দিতে বলে, কিন্তু এই যে ডিফেক্ট, এটাকে রিপেয়ার করা হয়। হার্নিয়া কিন্তু কেটে ফেলে দেওয়া যায় না, যেই উইকনেসটা ডেভেলপ করেছে সেটাকে রিপেয়ার করে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার রিকারেন্স হতে পারে। অপারেশনের পরে যখন আবার রিকারেন্স হয় তখনই কিন্তু রোগীর জন্য এটা অনেকটা লাইক ক্যান্সারের মতো। ঠিক ক্যান্সার না হলেও এটা তার লাইফস্টাইলকে খুব, তার নর্মাল লিভিংটাকেই খুব ভীষণভাবে ব্যাহত করে। তো দেখুন, আপনি যেটা বলছিলেন, এই হার্নিয়া মাস হিসেবে এটাকে অ্যাওয়ারনেস মান্থ হিসেবে অবজার্ভ করা হচ্ছে এবং আজকে এবং আগামীকাল আমরা এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটির মাধ্যমে এদেশে হার্নিয়া সার্জনদের জন্য একটা ওয়ার্কশপ এবং ট্রেনিং কোর্সের ব্যবস্থা করেছি। জাপান, ফিলিপাইন, ইউএই, ইন্ডিয়া, নেপাল থেকে বিখ্যাত সার্জনরা, টপ সার্জনরা এসছেন আমাদের ইয়াং জেনারেশন সার্জনদেরকে হার্নিয়া সম্পর্কে আরও এডুকেট করতে। এবং এই আমরা কেন এটা করছি, বিকজ হার্নিয়াকে আমরা এখন আর একটা লোকাল ডিজিজ হিসেবে ধরি না, হার্নিয়াটাকে হার্নিওলজি হিসেবে একটি সাবজেক্ট হিসেবে ডেভেলপ করে গিয়েছে যেটা। এবং দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত সিস্টেমিক কারণেই হার্নিয়া হয়। হার্নিয়া যার হবে এবং তার রিকারেন্স হবে এবং সেটা কিন্তু প্রতিনিয়তই তাকে ভোগাবে এবং অনেক বড় হার্নিয়া হয়। আমরা দেখেছি গ্রামে গঞ্জে, বেসিক্যালি স্ক্রটামে অনেক বড় স্ক্রটাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাইড্রোসিল একটা ডিজিজ আছে, সেটা যেটা সহজ বাংলা বলে যে অন্ডকোষে যে হার্নিয়া হয়ে পেটের নাড়িভুঁড়ির অর্ধেক অন্ডকোষের ভিতরে যেই স্যাকে চলে যাচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু মানুষ ঘুরে বেড়াচ্ছে, এটার কোনো ব্যথা হয় না। কিন্তু যখন এটা কমপ্লিকেশন হয় তখন কিন্তু এটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ সেই গার্ড যদি এখানে যে আটকে যায়, তার ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, সেখানে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। এখানে আরেকটা মিসকনসেপশনও আছে যে হার্নিয়াটা কি শুধুমাত্র পুরুষদের হয় কি না মেয়েদের? না, হার্নিয়া কিন্তু মহিলাদেরও হয়। হার্নিয়া মহিলাদেরও হয়, ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া হতে পারে এবং মহিলাদের বিশেষ করে ইনসিশনাল হার্নিয়া। এই যে আমরা একটা অনেক বড় জনগোষ্ঠীর যাদেরকে আগের দিনে দেখতাম অ্যাবডোমিনাল ওয়াল কেটে যে সিজারিয়ান সেকশন করা হতো, সেই সিজারিয়ান সেকশনে পরে হওয়ার পরে সেলাই শুকিয়ে যাওয়ার পরেও তাদের ওই প্রপার ওয়েতে অ্যাবডোমিনাল মাসেলের টেক কেয়ার করা হয় না বলে পরবর্তীতে অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া হতো। এই ওয়াল হার্নিয়া আমরা এখন মেশ রিপেয়ার করে দিয়েও অনেক সময় দেখেছি সেই হার্নিয়া থেকে তাকে আমরা খুব বেশি সুবিধা দিতে পারি না। এবং সেই কারণেই কিন্তু এই হার্নিয়া অ্যাওয়ারনেস মানতে, কেন হার্নিয়া হয়, হার্নিয়াটা আসলে কি, এবং এই হার্নিয়া যেন না হয় সেই জন্য আমাদের কি কি করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা সবাই মিলে আলোচনা করব। এবং আমি বিশ্বাস করি এটি একটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত ফ্রুটফুল ডিসকাশন হবে। সো আপনারা অন্যরা আলোচনার মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, আমি প্রশ্ন করি আর না করি যে আপনাদের আলোচনার মধ্যে একজনের সঙ্গে আপনারা একটা ফ্রি ফ্লো থাকুক আলোচনা, সেটা আমি চাই। প্রফেসর মিস্টার শামসুল আলম, আপনার কাছ থেকে আমি শুনতে চাইব যে হার্নিয়ার, এবং যেহেতু আপনি সোসাইটিরও বাংলাদেশের প্রেসিডেন্ট, সো আপনারা দুজনেই এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যপাত্র আপনাদের কাছে থাকবার কথা, ব্যাপকতাটা আসলে কি, কতটা পরিধির মধ্যে এটা আছে, কী পরিমাণ রোগী এখানে বাংলাদেশে আমরা আছে বলে ধারণা করতে পারি, সেটারও যদি একটা তথ্যপাত্র আপনাদের কাছে থাকে। একটা কথা আপনারা একটু ধারণা করতে পারেন যে সার্জনরা সবচেয়ে বেশি অপারেশন কোন অপারেশন করে? ইউজুয়ালি গল ব্লাডার। আমরা শিওর মানি না, যদি হিসাব করা হয় দেখা যাবে যে সবচেয়ে বেশি অপারেশন হয় হার্নিয়ার জন্য। একটা জেনারেল সার্জন, আমরা সাধারণ সার্জন না, মেয়েদেরও এটা পুরুষদের এক জায়গাতে হয় বেশি, যেমন কুচকিতে, যেটা ইংরেজিতে বলা হয় গ্রোইন, সেখানে হার্নিয়া হয় পুরুষদের বেশি। আবার মেয়েদের যেহেতু সিজার অপারেশন বেশি হয়, প্রতিটি সিজার অপারেশনের 4-5 জনের মধ্যে 1 জনের হার্নিয়া হবে। তো এখন ধরে নিতে পারেন যে কি পরিমাণ বা কি সংখ্যক, কত সংখ্যক হার্নিয়া আমাদের উপরে আসে যে এটা চিকিৎসা করতে হবে। তবে
হার্নিয়া সম্পর্কে, হার্নিয়াকে বাংলায় বলা হয় একশিরা, কিন্তু একশিরার মধ্যে কিন্তু শুধু হার্নিয়া থাকে না, সেখানে হাইড্রোসিল নামে পানি জমে যে একটা অন্ডকোষের যে একটা বড় একটা ফোলা যেটা হয়, যেটা নিয়ে মানুষ বছরের পর বছর বহন করে চলে, সে দুটো কিন্তু এক জিনিস না। হার্নিয়া হলো যে আমাদের পেটের ভিতরে একটা বস্তার মতো বা একটা বাক্সের মতো যদি ধরি আপনার পেটটাকে, এই পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকে, কিন্তু এই বাক্সেরও কিন্তু একটা ওয়াল থাকে, একটা দেয়াল থাকে। সেই দেয়ালের মধ্যে যদি কোনো এক জায়গায় যদি একটা দুর্বল হয়ে যায়, যেমন একটা ঘর আছে, ঘরের দেয়াল আছে বা বেড়া আছে, বেড়ার এক জায়গায় কিন্তু একটা ফাঁকা হয়ে যেতে পারে। সে ফাঁকা যদি হয়, সে ফাঁকার মধ্যে দিয়ে শিয়াল, বিড়াল, এমনকি মানুষও ঢুকে পড়তে পারে এবং বেরিয়েও যেতে পারে। এখন এই বেড়ার এই দুর্বলতাটাকে যদি আপনাকে ঠিক না করা হয়, তাহলে সেই জায়গা দিয়ে মানুষ যেতে থাকবে এবং আস্তে আস্তে জায়গাটা বড় হতে থাকবে। তাই যখনই ছোট থাকে তখনই ওই বেড়ার মধ্যে যে দুর্বলতাটা আছে সেটা আপনাকে রিপেয়ার করবেন বা এটাকে ঠিক করে দেবেন। এটাকে মানুষের হার্নিয়াটা হয় ওরকমই, পেটের ভিতরে আমাদের নাড়িভুঁড়ি থাকে, কোনো একটা জায়গায় যদি দুর্বল হয়ে যায়, ফাঁক হয়ে যায়, সেটা দিয়ে নাড়িভুঁড়িগুলি বের হয়ে আসে, বের হয়ে একটা ফোলা হিসাবে দেখা দেয়। এটা মানুষ যখন হাঁটে বা কাশি দেয় বা চলাফেরা করে তখন এটা বড় হয়ে যায়, আবার যখন বিছানায় শুয়ে পড়ে তখন এটা আবার ভিতরে চলে যায়, এরকম আসা যাওয়া করতে থাকে। এবং মানুষের যেহেতু এটা ব্যথা হয় না, এটাকে নিয়ে চলাফেরা করা যায়, সেই জন্য খুব চিকিৎসার জন্য তার খুব একটা প্রথম দিকে মাথা ব্যথা থাকে না। বেশিরভাগ এমনকি শিক্ষিত মানুষ, এমনকি ডাক্তার, আমি লাস্ট যে অপারেশন করেছি এক অ্যাসোসিয়েট প্রফেসর সার্জারির, উনি ওনার হার্নিয়াকে এত বড় করে নিয়ে আসছেন। ওনার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? মানে ডিড ইউ আস্ক হিম যে কেন এটা? ওনার যেহেতু উনি সার্জন, উনি সার্জারিকেও ভয় পান। তো ওনার স্ত্রী বলছেন যে উনি সার্জারিকেও ভয় পান, সেই জন্য এটাকে বড় করে নিয়ে আসছেন। তো এরকম মানুষ যখন ব্যথা থাকে না, চলাফেরা করতে পারে, এটা নিয়েই থাকে, আচ্ছা আমি আছি, ভালোই তো আছি, আবার সার্জারি করতে গিয়ে আবার যদি আমি মরে যাই। কিন্তু এই যে ভিতরে নাড়িভুঁড়ি বের হয়ে আসে আবার ভিতরে চলে যায়, সবসময় কিন্তু এরকম বের হয়ে যাওয়া আর ভিতরে ঢুকে যাওয়া এটা কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে। কোনো এক সময় নাড়িভুঁড়ির প্যাচ লেগে গিয়ে তখন সেটা ইমার্জেন্সি হয়ে যায় এবং জীবনের ঝুঁকি হয়ে যায়। এবং সেটা হয় 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে সেই জীবনের ঝুঁকির মতো একটা অবস্থা সৃষ্টি হতে পারে। সেই জন্য মানুষকে সচেতন করা আমাদের প্রয়োজন যে হার্নিয়া ব্যথা হচ্ছে না, আপনি চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা আপনার জন্য জীবনের ঝুঁকি হতে পারে। এমনি সাধারণভাবে কোনো ধারণা আছে যে কি পরিমাণ রোগী বাংলাদেশে হার্নিয়ার আছে? একজনের সারা জীবন মানুষের ঝুঁকি থাকে 4 জনে একজন। অতএব আপনি সহজেই একটা হিসাব করে নিতে পারেন যে কি পরিমাণ হার্নিয়া নিয়ে মানুষ চলাফেরা করছে। যেমন সবাইকে কিন্তু অপারেশন, একটা সরকারি হাসপাতালে যদি যান দেখবেন যে সার্জারি ওয়ার্ডে প্রায় 4 ভাগের 1 ভাগই থাকে হার্নিয়ার, বাকিগুলি অন্যান্য রোগের থাকে। এবং উন্নত দেশে হার্নিয়া অপারেশনের জন্য বিরাট লাইন থাকে, 1 বছর বা 2 বছর আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আপনি কানাডা বলেন বা ইংল্যান্ড বলেন, সেখানে। এটা কি দেশভেদে পার্থক্য আছে এই রোগের? মানে বিশেষ বিশেষ পরিবেশে কোনো অঞ্চলে কোনো রোগের তেমন পার্থক্য নাই বা জাতিগতভাবে তেমন পার্থক্য নাই, সব জায়গাতে কমন ডিজিজ। তবে অপারেশনের পরে যে হার্নিয়াটা হয়, অপারেশনের পরে পেটটা কাটা হয়, সিজারিয়ানের পরে ঠিক কাটা জায়গাটাতে দুর্বল জায়গা, ওখানে প্রতি 5টা অপারেশনের একটা হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। একটা স্টাডিতে বলা হয় এদেশে মোর দেন 5 মিলিয়ন হার্নিয়া, বিভিন্ন টাইপের হার্নিয়া আছে। এর মধ্যে সবাই ট্রিটমেন্ট সিক করে না, 50 লাখ। হ্যাঁ 50 লাখ। তো এর মধ্যে হয়তো 7-7.5 লাখের মতো
they are seeking treatment for it. So, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, একটু আপনি আমরা শুনলাম যে হার্নিয়া কেন হয়, যে ওয়ালের কথা অ্যাবডোমিনে, এবং বাট এমন কিছু কি আছে যেটা সাধারণভাবে মানুষ যদি কেউ প্রিভেন্ট করতে চায়, যে না আসলে আমার জীবনযাপনে, আমার খাদ্যাভ্যাসে কারণে এটা হচ্ছে, এরকম কোনো কিছু আছে কি? এইটা হলো যে আসলে হার্নিয়ার কারণ নিয়ে কিন্তু আমরা একটু আগে কথা বলছি, যে আমাদের অধ্যাপক সর্দার নাইম উনি কিন্তু খুব ভালো করে এক্সপ্লেইন করেছেন যে হার্নিয়া হওয়ার কারণগুলা। তো কারণগুলা প্রথম হলো যে একটা ত্রুটি কিন্তু জন্মগত হোক, একটা ত্রুটি কিন্তু থাকে কারো কারো, যেটা হলো যে আমাদের পেটের যে আবরণ, এই আবরণের মধ্যে। তো জন্মগতটা তো আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমরা শুনলামই, আমি বলছি যে সাধারণভাবে যদি আমি সাধারণভাবে যেটা হয় আমরা বলি যে যাদের বিশেষ করে যে পেটের প্রেশার যেসব কারণে বেড়ে যায়, ধরেন যে কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে, ধরেন যে অতিরিক্ত চাপ প্রয়োগ করে প্রস্রাব করতে হয় যাদের, সবসময় কাশি থাকে, বছরের অধিকাংশ সময় জুড়ে কাশি থাকে যাদের, অথবা যাদের প্রফেশনটা এরকম যে ভারী বস্তু উত্তোলন করতে হয় তাদের, আর যারা আরেকটা হলো ইম্পর্টেন্ট হলো যারা ধূমপান করে, ধূমপায়ীদের। তো ধূমপায়ীদের কিন্তু যে বডি যেগুলো আমরা বলি বডির সিমেন্ট, এটা এক ধরনের ফাইবার, কোলাজেন ফাইবার, এগুলো ডিফেক্টিভ থাকে। তো যারা ধূমপান করে তাদেরও কিন্তু হার্নিয়া হওয়ার পসিবিলিটি বেশি। আর আরেকটা তো আমরা বললাম যে অপারেশন পরবর্তী হার্নিয়া। সো অপারেশনের পরবর্তী যদি ইনফেকশন হয় তাদের কিন্তু হার্নিয়া হওয়ার চান্স অনেক বেশি। যে কোনো ধরনের অপারেশন, যে কোনো ধরনের অপারেশনের পর ইনফেকশন হলে সেখানে হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি। ওকে, এমনি ট্রিটমেন্ট তো একটা তো আমরা বুঝতে পারছি যে সার্জারি ছাড়া বোধহয় কোনো উপায় নেই, আর কোনো ট্রিটমেন্ট আছে না। তো একটা কথা হলো যে আজকে আমরা যে এখানে আসলাম যে হার্নিয়া সচেতনতা, এটা কেন বেসিক্যালি আমাদের তো আজকে এইটাই মেসেজ, যে বারবার আপনি জিজ্ঞেস করছিলেন যে আমাদের কি পরিমাণ পেশেন্ট আছে হার্নিয়ার, আমাদের বার্ডেনটা কি রকম, এটা আমরা একটু শুনতে চাইতে পারি আপনাদের দুজনের কাছে। বার্ডেনটা যেটা হলো যে আমরা অ্যাকচুয়াল বার্ডেন আমরা বলতে পারবো না, যে আমাদের যে শামসুল আলম স্যার যেটা বললেন যে হ্যাঁ আমাদের একটা ভালো পার্সেন্টেজ অফ পেশেন্ট হার্নিয়ার আছে, বাট এখন কিন্তু সারা দুনিয়াতে ক্যান্সারের যেরকম রেজিস্ট্রি করতে হয়, যে ক্যান্সার রেজিস্ট্রি, সো এখন কিন্তু হার্নিয়া রেজিস্ট্রি স্টার্ট হয়েছে। সো আমার ফিলিপিনো প্রফেসর এখানে আছেন যে হার্নিয়া রেজিস্ট্রি। সো আমরা হার্নিয়া রেজিস্ট্রিটা স্টার্ট করতে পারি নাই, বাট আমরা সোসাইটি থেকে হয়তো আমরা এটা হার্নিয়া রেজিস্ট্রি স্টার্ট করব, যে এনি পেশেন্ট যার হার্নিয়া হয়েছে, সো হিয়াজ দ্য ন্যাশনাল রেজিস্ট্রি, তার একটা আইডি নাম্বার থাকবে। তো আমরা তাকে ফলো আপ যে কী ধরনের সে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অ্যাকচুয়াল বার্ডেন কত, দেন উই ক্যান টেক মেজার্স যে আমাদের এই হার্নিয়া পেশেন্টদের জন্য আমাদের কী করা উচিত, তাদের কোয়ালিটি অফ লাইফ কীভাবে হ্যাম্পার্ড হচ্ছে। অ্যাকচুয়ালি হার্নিয়া তো ধরেন যে মোস্ট অফ দ্য টাইম যে রুগী বলে যে তার বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না, খুব বেশি ব্যথা হচ্ছে না, সে হসপিটালাইজ না, কিন্তু সে কিন্তু যে কাজটা করতে চাচ্ছে সেই কাজটা করতে পারে না। ধরেন একজন মা তার বাচ্চাকে কোলে নেবে, নিলেই হার্নিয়া বের হয়ে আসতেছে, ফুলে যাচ্ছে। আপনি শাড়ি পরবেন প্রপারলি, আপনি শাড়ি পরছেন না। আপনি সুইমিং করতে যাবেন, আপনি সুইমিং করতে পারছেন না। সো যেই কাজটা আমি করতে চাই ওই কাজটা আমি পারফেক্টলি করতে পারছি না। তো এইটাতে আরেকটা হলো যে বডি শেমিং হয়ে যায় অনেক সময়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ধরনের, বা ছেলেদের ক্ষেত্রে আপনি বলেন যে এত বড় বাল্জ তৈরি হয় যে ফুলে যায়, যে এটা তার জন্য একটা বডি শেমিং, সে যে কোনো জায়গায় এক্সপোজড হতে পারে না, কারণ তার এরকম একটা হার্নিয়া আছে। কোয়ালিটি অফ লাইফ খুব মারাত্মকভাবেই কিন্তু হ্যাম্পার্ড হয়। কিন্তু ওই যে ভীতি এবং কুসংস্কার, রুগী এসে এরকমও বলে যে এটার হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কিনা, যে আমি হোমিওপ্যাথিক চিকিৎসাও করে এসেছি, যে স্যার যদি হার্নিয়া ভালো হয় যত দামি ওষুধ হোক আমাদেরকে দেন, আমি ওষুধের চিকিৎসা করতে চাই, আমি অপারেশন করতে চাই না। দ্যাট অপারেশনের তো কোনো অল্টারনেটিভ নাই, অপারেশনের কোনো অল্টারনেটিভ নাই। যদি তার হার্নিয়া তার কোনো সিমটম প্রডিউস করে, আমরা যদি উপসর্গ থাকে, তার যদি ব্যথা থাকে, তার যদি অস্বস্তি থাকে, যদি ডিসকমফোর্ট থাকে এবং দৈনন্দিন কাজ করতে যদি অসুবিধা হয়, তাহলে তাকে অবশ্যই সার্জারিতে আসতে হবে। সো কোন স্টেজে একজন রোগীর চিকিৎসকের শরণাপন্ন হবেন? খুব ভালো বলেছেন, যে একটা হলো যে কোনো হার্নিয়া যদি ধরেন যে খুবই ছোট থাকে এবং তার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, সে যে এটা হার্নিয়া সেটা বুঝবে কিভাবে? এক্স্যাক্টলি, এটা আরেকটা ভালো কথা। এটা এই অনুষ্ঠান থেকে আমরা এই মেসেজটুকু দিতে পারি যে হার্নিয়াটাকে আমরা সাধারণত বলি যে বাল্জ, স্ফীতি, যে শরীরের কোনো একটা জায়গায় অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। বাট টিউমারের সাথে এটার পার্থক্য হলো যে এই ফোলাটা আবার ভিতরে চলে যায়, হাতে একটু আলতো করে ছুলেই এটা ভিতরে চলে যায়, অথবা আমি দাঁড়ানো অবস্থায় ফুলে গেছে, কাশি দিলে ফুলে গেছে, আমি শুয়ে পড়লে এটা ভিতরে চলে যাচ্ছে। একদম সহজ ডায়াগনোসিস, সো দিস ইজ হার্নিয়া। তো এই হার্নিয়া যদি তার খুব ছোট থাকে এবং কোনো ধরনের কোনো সমস্যা করে নাই,
হি ক্যান ওয়েট। কিন্তু যদি কোনো সময়ে ব্যথা হয়, ফোলাটা যদি কিছুক্ষণ পারসিস্টেন্ট, যে ভিতরে ঢুকতেছে না কোনো দিন, এবং তার যদি কাজকর্ম করতে অস্বস্তি হয়, মাঝে মাঝে পেইন হয়, তাহলে অবশ্যই তাকে তার নিকটবর্তী সার্জারি বিশেষজ্ঞের সাথে ব্যথা থাকুক কিংবা না থাকুক, শরীরের অস্বাভাবিক কোনো গ্রোথ দেখলে বা কোথাও ফুলে যাচ্ছে আবার ভেতরে চলে যাচ্ছে, ইন দ্যাট কেসে চিকিৎসকের শরণাপন্ন হবে। আমি আবার আপনার কাছে আসবো। প্রফেসর হোসে, could you please tell us the scenario of hernia in your country, Philippines? Oh, in the Philippines. And in comparison to Asia Pacific region, you can discuss. Yeah. And if possible, you can give us a global overview of the disease. Okay. So in the Philippines, hernia surgery is probably the third most common surgery performed by a general surgeon, and this has been proven by a research study done maybe a decade ago. With regards to the hernia scenario in the Philippines, you know, we are a third world or a developing country. So the issue there is that, is the hernia problem a priority by the patient? Is it a priority by the government in terms of the management and even in the training of the residents? If I'm a resident, I would rather learn cancer surgery and things like that. And hernia surgery is probably placed at the backside of things to know. But nowadays, in terms of the training, the Society of General Surgeons are concentrating also in this particular problem, maybe because the hernia specialty has grown leaps and bounds, okay? So going back to socioeconomic problems, since the patient does not go for initial consult for hernia surgery, what we get normally in our clinics, especially in the government hospitals, are big hernias. And the statistics as well, if you compare the emergency hernia statistics of developing countries compared to the first world countries, we do get an opposite statistics. The statistics, for example, in first world countries, emergency consults for hernia is about 7%, but for developing countries, it can go as high as 75%. So those are the scenarios. Now, if we compare the, what's your question again about comparing it to the Asia Pacific? Asia Pacific. Well, it depends, because Asia Pacific is a very big area. So it depends whether, again, the country we're comparing to is a developing country or a highly developed country. So we cannot compare, for example, the management of hernia. Or even you can compare with a poor country. Yeah, well, basically the same. When you manage hernia for groin, for example, you either managed it via the open technique or the laparoscopic technique. But since developing countries, the cost of laparoscopic groin hernia is more expensive, sometimes 2 or 3 times more expensive than the open hernia. So more often than not, the penetration of laparoscopic groin hernia in developing countries maybe can go only as high as 30%, and majority would still do open surgery. And that's one of the things that the Hernia Essentials course is concentrating. It's not only on endoscopic technique, but also on the open technique, because we saw that a lot of surgeons all over the developing countries are still doing open surgery, and sometimes it's a neglected surgery that you need to specialize on. The other thing that we are going back now is the tissue repairs. I mean, repairs that does not use a prosthetic material. There are certain incidents that you have to use tissue repair because you cannot use a mesh. So that is a forgotten technique. So very few young surgeons now know how to do the tissue repair. So we're now going back to that as well, because we saw that there is a need for young surgeons to learn how to do both the mesh repair and both the tissue repairs as well. So the curriculum now, at least in the Philippines, is partly doing mesh repairs, and also the goal is also for them to learn tissue repairs. So as a former president of the Asia Pacific Hernia Society, how do you train the surgeons? Oh, okay. For the residents, we do have a curriculum. We follow a certain curriculum
how to teach the residents from the junior level until they reach the final year of their residency. Of course, when you say it's a curriculum, it has certain terminal competencies that you have to accomplish. And after the 5th-year residency, because we follow the American system, then you go to the fellowship program for the more advanced laparoscopic or endoscopic hernia repairs, the more complicated ventral hernia repairs and things like that. Even the robotics now, we have started teaching the fellows as well, because we're very fortunate that we're the only government hospital in the Philippines who has a robot. So it's a very good thing for the patients, for our government cases, that they can actually experience how robotic surgery can be done, and the residents as well and the fellows are actually trained on how to do the robot. So it's important that when you teach something, there has to be a curriculum and there has to be a standardized thing. The Hernia Essentials, which goes around all over the Asia Pacific, is a 3-step course actually. So the one we had today is the step 1. So all of them are all didactics, teaching from open to laparoscopic hernia repair. The second day is the practical one. Normally it has either cadaveric or animal model to do the endoscopic repairs. And the third one is the third step is that you go through a center of excellence where you undergo a preceptorship training with a professor, adept at hernia repair. And after you have done all the 3 steps, you're given the diploma. That course also has its own curriculum. And we follow certain things that all of the lectures that are given are standardized. And it's always up to date. So whenever you're invited as a faculty of that particular course, you're being sent a lecture from the center, which is based in New Delhi. প্রফেসর সদর নাইম, আপনি শুনছিলেন, আমার মনে হয় দর্শকদের জন্য যদি ওর কথা থেকে কিছু মনে হয় যে বাংলায় বলা দরকার, সেটা একটু বলবেন। দ্বিতীয়ত, আমি যেটা আপনার কাছে, বাংলাদেশে আপনি পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারিতে, এখন আসলে হার্নিয়ার চিকিৎসা করতে আসলে রোগীরা কোনটা প্রেফার করে, ল্যাপারোস্কোপিক না ওপেন? যেটা প্রফেসর হোসেন কথা বেরিয়ে আসলো যে ওপেনের প্রতি এখনো পর্যন্ত অনেকের আগ্রহটা বেশি। ধন্যবাদ জিলুর। আসলে আমি যদি আবারও একটু উদাহরণই দেই, হার্নিয়ার উদাহরণটা সাধারণ মানুষের জন্য যদি এইভাবে দিই, ধরুন একটা বেলুন যদি কেউ ফুলায় এবং সেই বেলুনের যদি কোনো একদিকে একটু উইকনেস থাকে, দেখবেন সেখানে একটু টোপলা হয়ে যায়। ঠিক ওই রকমটাই তো হার্নিয়া। এবং আপনি দেখবেন আমাদের দেশে গ্রামেগঞ্জে কিন্তু, আমার মনে হয় আলম সাহেব এবং মামুন এগ্রি করবে, গ্রামেগঞ্জ থেকে কিন্তু আমরা বড় বড় হার্নিয়াগুলো পাই। এবং পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা বিশেষ করে ওজন বহন করে, কৃষকদের মধ্যে যারা সবসময় ওজন বহন করছে, নিজেদের ধান থেকে শুরু করে পাট থেকে শুরু করে তারা ওজন রেগুলার বহন করে বলেই ওই ধরনের একশিরা রোগটার গ্রামেগঞ্জেও বেশি দেখা যায়। সুতরাং একটা পার্টিকুলার ক্লাস অফ পিপলের মধ্যে হার্নিয়ার ইনসিডেন্সটা আমরা একটু বেশি দেখি গ্রামেগঞ্জে। এখন যদি ল্যাপারোস্কোপিক সার্জারি, ঠিক এই ল্যাপারোস্কোপিক সার্জারি এড়াতেই আমরা হার্নিয়া রিপেয়ারটা কিন্তু আরও বেশি পপুলার হয়েছে অ্যামাং দ্য সার্জনস। ওপেন সার্জারি করে দেখুন, যেখানে হার্নিয়াটা সেখানেই ওপেন করে সেটাকে রিপেয়ার করে, মেশ অথবা টিস্যু রিপেয়ার করে আবার সেখানে আমরা লাগিয়ে দিলাম। গড ফরবিড সেখানে যদি আবার ইনফেকশন হয়ে যায়, বা ইনফেকশন হওয়ার চান্সও তো আছে। সুতরাং সেখানে কিন্তু ওপেন সার্জারির চেয়ে ডেফিনেটলি ল্যাপারোস্কোপিক্যালি পেটের মধ্যে ঢুকে যদি আমরা সেই উইকনেসটাকে মেশ দিয়ে অথবা সেলাই করে রিপেয়ার করে দিতে পারি, সেটা মাচ বেটার বলে আমাদের কাছে মনে হয়। কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি সারা পৃথিবীতেই যখন 89-90-তে শুরু হলো, বাংলাদেশে আমরা 91-এ শুরু করার সৌভাগ্য হয়েছিল আমাদের। তো তারপর থেকে কিন্তু ল্যাপারোস্কোপির সার্জারির বেনিফিটের জন্যই কিন্তু প্রায় সব সার্জারি এবং সব স্পেশালিটির মধ্যেই এখন এন্ডো ল্যাপারোস্কোপি কিন্তু ইনকর্পোরেটেড হয়ে গিয়েছে। ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু আলাদা কোনো স্পেশালিটি না, এটা হলো জাস্ট পার্ট অফ এভরি স্পেশালিটি। ইউরোলজিও এন্ডো ল্যাপারোস্কোপি ছাড়া হবে না, সুতরাং গাইনোকোলজি এন্ডো ল্যাপারোস্কোপি ছাড়া হবে না, ইভেন আর্থ্রোস্কোপি। সুতরাং সেই কারণে যেহেতু ক্যামেরা সার্জারি দিয়ে আমরা অনেক কম কেটে
কম ব্যথা দিয়ে ক্যামেরার মাধ্যমে যে কাজটা করতে পারি সেটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে ওপেন করার আর দরকার হয় না। কিন্তু যেটা হোসে বলল যে কস্ট ইনভলভমেন্ট, ন্যাচারালি ল্যাপারোস্কোপিক সার্জারি করলে যেই যন্ত্রপাতির দাম এটা সেটা মিলে নর্মাল ওপেন হার্নিয়া সার্জারির তুলনায় প্রায় 2-3 গুণ বেড়ে যায়। সেটাকে যদি কস্ট রিডিউস আমরা করতে পারি তাহলে এখনও ল্যাপারোস্কোপিক্যালি যদি আমাদের ইয়াং সার্জারি ইয়াং জেনারেশনকে ট্রেন করে, দ্যাটস হোয়াট উই আর ডুইং, আজকে সারাদিনই আমরা সেই ট্রেনিং দিয়েছি, তাদেরকে যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করাতে পারি তাহলে এই হার্নিয়া সার্জারিটা রোগীদের জন্য অনেক অনেক বেশি আরামদায়ক হয়। সার্জারির পরবর্তীতে যে ব্যথা, এবং দেখুন মামুনও যে কথাটা বললো যে কাশি, কষা, তার ওজন টানা, এই জিনিসগুলো থেকে তো মানুষ সবসময় বেরিয়ে আসতে পারে না। ক্রনিক কাফ, যাদের সিগারেট খায় তাদের তো যেই ফিজিক্যাল যেই চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে কিন্তু একটা ক্রনিক কাফ, স্মোকার্স কাফও কিন্তু অনেক সময় একটা রিজন হয়ে যায় একটা হার্নিয়া হওয়ার জন্য। সুতরাং এই যে আরেকটা জিনিস আসলো মেশ প্রস্থেসিস, আমরা মেশ রিপেয়ার করি। নর্মাল টিস্যু, আমাদের শরীরের যে টিস্যু, সেই টিস্যুর উইকনেস যদি এত বেড়ে যায় যে এটাকে দিয়ে কোনোভাবেই সেই পর্যায়ের রিপেয়ার আমরা করতে পারবো না, তখন কিন্তু মেশ দরকার হয়। মেশের নেটের মতো, সেটা শরীরে থেকে যাবে। যেমন একটি মা যদি তার প্রথম বাচ্চা হওয়ার পরে হার্নিয়া হয়ে যায় এবং সেই হার্নিয়া রিপেয়ার যদি একটা মেশ দিয়ে করা হয় তাহলে পর তার দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় কিন্তু সেই মেশটা একটা তার জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমরা কিন্তু একটা ফ্যামিলি লাইফ কমপ্লিট করার পরে বা বাচ্চা নেওয়ার পরে এই ধরনের সার্জারি প্রেফার করি, সেখানে লিমিটেশন থেকে যাচ্ছে। তো সেই জন্যই আমরা মেশ, যেমন আবার বিপদও আছে, যদি মেশে কোনো ইনফেকশন হয়ে যায়, আফটার অল ইটস এ ফরেন বডি, ফরেন বডি দিয়ে যদি আমরা একটা জিনিস রিপেয়ার করলাম, সেই ফরেন বডিতে যদি ইনফেকশন হয়ে যায়, শরীরের নর্মাল টিস্যুতে ইনফেকশন হলে ব্লাডের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে ঠিক করা যায়, কিন্তু ফরেন বডিতে ইনফেকশন হয়ে গেলে আনলেস অ্যান্ড আদারওয়াইজ ইউ রিমুভ দ্য হোল মেশ, তখন আর আপনার সেই চিকিৎসাটা কমপ্লিট হয় না, তখন রোগীর জন্য কিন্তু এটা আরও মারাত্মক অবস্থা হয়ে যায়। সুতরাং সব কিছু মিলে সার্জন ইজ দ্য বেস্ট পারসন টু ডিসাইড কেস বাই কেস। আপনি কত বড় হার্নিয়া হতে পারে ইউ ওন্ট বিলিভ। কেউ কেউ হার্নিয়াকে এমনভাবে, যেহেতু ব্যথা নাই বলে ঢেকে রাখে, মানে যেটা বডি শেমিং হচ্ছে কিন্তু তারপরে ব্যথা হচ্ছে না বলে সে সার্জারির ভয়ে, একজন সার্জন, যেটা আমাদের আলম ভাই বললেন, একজন সার্জন পর্যন্ত সার্জারির ভয়ে হার্নিয়াকে এত বড় করে নিয়ে আসছেন। কারণ যত বড় হবে রিপেয়ার কিন্তু তত কঠিন হবে, যত ছোট হবে, যদি মিনিমাম কমপ্লিকেশনও থাকে। আপনারা কমনলি কিন্তু আমরা হার্নিয়া বেল্টের কথা বলি, তাই না, অ্যাবডোমিনাল বাইন্ডারের কথা বলি অনেক সময়। আর আমাদের দেশে মায়েদের একটা প্রবলেম আছে, সেটা হলো, আমি সরি অ্যাজ হোল বলছি, এটা মায়েদের প্রবলেমটা হলো যে আমরা বাচ্চা হওয়ার পরে মায়েরা বাচ্চার টেক কেয়ার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যান, নিজেরও যে তার অ্যাবডোমিনাল, আপনি দেখুন বাচ্চা যখন পেটে আছে, 9 মাস বাচ্চা পেটে থাকার পরে অ্যাবডোমেনটা যেই এক্সপান্ড করছে, যে থিন হয়ে যাচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালটা, সেই ওয়ালটা কেটে যখন আমরা বাচ্চা বের করছি, পরে রিপেয়ার করার পরে সেই অ্যাবডোমিনাল মাসেল টোনগুলো ফিরে আনার জন্য তার যে এক্সারসাইজ করা দরকার সেটা কিন্তু আমাদের মায়েরা করেন না। এবং এটা কিন্তু আমাদের গাইনোকোলজিস্টরা তাদেরকে রিপিটেডলি বলে দেওয়ার পরেও কিন্তু তারা ওই টেক কেয়ারটা করে না, বিকজ বাচ্চার টেক কেয়ারটা হয়ে যায় তার জন্য প্রাইমারি থিং। মায়ের জাত ন্যাচারালি সেই আদর থেকে বাচ্চার টেক কেয়ার করবেন, কিন্তু নিজের শরীরেও যে টেক কেয়ার করা উচিত সেই জিনিসটা কিন্তু তাদের আর মাথায় থাকে না। এই জন্য অ্যাবডোমিনাল ওয়ালের যে রিভাইভ করা, তার প্রেগনেন্সির পরে, এন্ড অফ দ্য প্রেগনেন্সির পরে সে রিভাইভ করার জন্য তার অ্যাবডোমিনাল ওয়ালের কোনো এক্সারসাইজ করেন না, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো হয়। সুতরাং এই অ্যাওয়ারনেসটাই আমাদের তৈরি করতে হবে যে হার্নিয়া থেকে কিন্তু বাঁচার অনেক উপায় আছে, সেই জিনিসটা নিজেকে একটু খেয়াল করে সেগুলো মেনে চললেই এটা সম্ভব। তো প্রফেসর শামসুল আলম, একটু আপনাদের সোসাইটি সম্পর্কে ধারণা দেবেন, আপনাদের অ্যাক্টিভিটিস, হোয়াট ইউ ডুইং। সোসাইটিটা এটা একটা প্রফেশনাল সোসাইটি। এটা আমাদের যে সার্জনরা হার্নিয়া অপারেশন করেন তাদের যে অপারেশনের মানকে উন্নত করার জন্যই আমাদের সেই প্রচেষ্টা। এখন জনগণকে এই হার্নিয়ার রোগ সম্পর্কে সচেতন করাটাও কিন্তু আমাদের দায়িত্ব, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের প্রফেশনে যারা আছেন তাদের সার্জারির মানকে উন্নত করার আমাদের লক্ষ্যটা প্রাথমিকভাবে। তবে আমি জনগণের জন্য খুব সহজভাবে কয়েকটা জিনিস আমি বলতে চাই। সেটা হলো যে যার হার্নিয়া হয়েছে সে কিন্তু
আপাত দৃষ্টিতে মনে হবে যেন তার স্বাভাবিক জীবনযাপন চলছে, আসলে কিন্তু না। সে একটা জায়গায় যদি ফুলে যায় দাঁড়ালেই, সে কিন্তু কম করে হলেও বা বেশি করে হলেও সে কিন্তু প্রতিবন্ধী হয়ে যায়, সব কাজ সে করতে পারে না। যে সব কাজ করতে পারে না তাকে আমরা প্রতিবন্ধী মধ্যেই ফেলব। শুধু এটা না, আমি যেটা আগেও বলেছি, যেটা জীবনের ঝুঁকি হতে পারে। জীবনের ঝুঁকি হতে পারে কি, এই জীবনের ঝুঁকিটা কিন্তু সবসময় থেকে যায়, কখন যে হবে এটা কেউ বলতে পারে না। মধ্যরাত্রেও একজনের হার্নিয়া আটকে যেতে যে একটা ইমার্জেন্সি হতে পারে। আমরা সময় মতো যদি চিকিৎসা না করা হয় তার জীবনের ঝুঁকি হবে। এই জন্য কোনো রোগী যদি আমাদের কাছে আসে, যে চিকিৎসার জন্য আসে, তাকে একটাই শুধু উপদেশ দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনার অপারেশনটা করে নিতে হবে। এখন এই অপারেশনটা করা হয় কিভাবে? সেই যে জায়গাটা দুর্বল, পেটের যে বাক্সটা আছে, সেই তার যে দেয়ালের মধ্যে যে দুর্বলতাটা আছে, যেমন একটা কাপড় যদি কোথাও ছিঁড়ে যায়, আমরা দুটো কাজ করতে পারি, একটা সেলাই করতে পারি, আবার সেইখানে একটা, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে একটা প্যাচ বা পট্টি দিতে পারি। সেখানে দুই ধরনের কাজ করতে পারি। যদি শুধু সেলাই করি, একটা কাপড় ছিঁড়ে গেছে শুধু সেলাই করি, সেই সেলাইটা সেটা কিন্তু বেশি, সেই রিপু করাটা কিন্তু টিকবে না। যদি আরেকটা কাপড়ের অংশ যদি সেখানে বসায় দেওয়া হয় এবং সেটা যদি ওইভাবেই যদি রিপু করা হয়, তাহলে কিন্তু সেটা টিকবে। সেই জন্য আমরা করি কি, একটা নাইলনের একটা জাল আমরা সেখানে বসিয়ে দিয়ে উপরে টিস্যুর মধ্যে সেলাই করে দিই। আস্তে আস্তে সেই জালটা শরীরের মধ্যে, শরীর সেটাকে গ্রহণ করে নেয় এবং সেই যেখানে যে জালটা থাকে তার চারপাশে শরীরের যে টিস্যু, সেই টিস্যু শক্তভাবে আঁকড়ে ধরে এবং সেই ফাঁক দিয়ে আর কোনো সময় আর হার্নিয়া হতে পারে না। এটাই হলো অতি সহজ ভাষায় একটা এই চিকিৎসাটা, সার্জারিটা আমি বললাম। তা এখন ডাক্তারদের জন্য আমরা কেন এই সোসাইটি করলাম? এই হার্নিয়া এমন একটা রোগ যেটার টেকনিক্যাল উন্নতি সারা বিশ্বে এত দ্রুত হচ্ছে। আপনারা জানেন যে একটা প্রফেসর হোসেনের কাছে শুনলাম যে রোবটও এখন একটা মোবাইল যেরকম দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, তার পরবর্তী মডেল চলে যাচ্ছে, সেরকম আমরাও কিন্তু ধরতে পারতেছি না যে এত দ্রুত উন্নতি হচ্ছে সার্জারি এবং টেকনোলজি এত ইনভলভ হচ্ছে এখানে, এবং সার্জারির মান এত উন্নত হচ্ছে যে আমাদের দেশের সার্জনরা সেটাকে আমরা কুলে উঠতে পারছি না। প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। তার মধ্যে একটা হলো যে ল্যাপারোস্কোপি দিয়ে হার্নিয়া করা। সেটা কিছুদিন আগ পর্যন্তও কিন্তু মানুষের চিন্তার মধ্যেও ছিল না যে ল্যাপারোস্কোপি দিয়ে হার্নিয়া অপারেশন করা। এই 10 বছর আগেও কিন্তু ছিল না, বা 15 বছর আগেও ছিল না, কিন্তু এখন একটা প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে। এখন আমাদের দেশের সার্জনরা যদি এটার সঙ্গে যদি পাল্লা দিয়ে যদি তার সার্জারি মান উন্নত না করে, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আমাদের সোসাইটি গঠন করার উদ্দেশ্য হলো যে আমাদের যে সার্জনরা আছে, যারা প্রতিনিয়ত হার্নিয়া সার্জারি করছে, তারা যেন সেই নতুন নতুন টেকনিকগুলি শিখতে পারে। এটাই হলো আমাদের। আরেকটা প্রশ্ন জাস্ট আপনার কাছ থেকে আমি জানতে চাই যে চিকিৎসার ব্যয়, চিকিৎসা কতটা অ্যাভেলেবেল? এই দুটো প্রশ্ন হয়তো অনেক দর্শকই জানতে চাইবেন। আপাতত যে অপারেশন করার জন্য ল্যাপারোস্কোপি দিয়ে যদি অপারেশন করা হয়, যে সমস্ত সরঞ্জাম আমাদের লাগে, ম্যাটেরিয়াল লাগে, সেগুলি হয়তো এখন দাম বেশি। ঠিক সেমনই গলব্লাডারে যখন ল্যাপারোস্কোপি আমরা শুরু করি, তখন এটার দাম বেশি ছিল। আমরা যদি সাধারণভাবে এভাবে বুঝতে চাই, ওটা অত ডিটেইলে না গিয়ে, যে একজন রোগী চিকিৎসার জন্য গেলে, এবং আপনারা সবাই বললেন যে সার্জারি ছাড়া অপশন নেই, তো সার্জারি হচ্ছে দুটো, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক, আরেকটা হচ্ছে ওপেন সার্জারি। কি ধরনের খরচ তার হতে পারে? জাস্ট ওভারঅল খরচটা কি অ্যাপ্রক্সিমেটলি? খরচ যদি খুব সাধারণভাবে যদি বলা হয়, রোগী টু রোগী ভ্যারি করবে, ধরেন কেস বাই কেস তো অবশ্যই ভ্যারি করবে। একটা জেনারেল একটা সাধারণভাবে যে অপারেশন, সরকারি হাসপাতাল এবং প্রাইভেট, আমাদের গভর্নমেন্ট সরকারি হাসপাতালে অনেক সাবসিডি দেওয়া হয়, সরকারি সুযোগ সুবিধা, সেটাতে কিন্তু আসল মূল্যটা পাওয়া যাবে না।
যদি প্রাইভেট লেভেলে যদি আমরা দেখি যে একটা সাধারণভাবে বা গতানুগতিকভাবে যে অপারেশনগুলি আগে থেকে করা হতো একটা হার্নিয়ার, সেটা যদি ধরেন 30,000 টাকা খরচ হয়, সেখানে ল্যাপারোস্কোপি দিয়ে করলে 70 থেকে 80,000 টাকা খরচ হবে। এটা সাধারণ ধারণা একটা, কারণ জিনিসপত্রগুলি কিনতে হবে। প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, একটু আমরা তো অলরেডি চিকিৎসা কি আপনি নিজেও বলছিলেন, এবং কি কি চিকিৎসা না করলে সমস্যা কি হতে পারে সেটাও একটা জীবনের ঝুঁকি পর্যন্ত যায়, কিন্তু কোন ধরনের চিকিৎসকের কাছে যাবে রোগী প্রথম? হ্যাঁ, অবশ্যই যদি কারো হার্নিয়া থাকে, তো যেহেতু হার্নিয়াটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা ডিফেক্ট বা একটা ত্রুটি থাকে আমাদের বডি ওয়ালে, তো এটা রিপেয়ার করতে হবে, এবং এটা হলো সার্জারি, পার্টিকুলারলি সার্জন যারা, এবং যদি আরও স্পেসিফিক কেউ হতে চায় তাহলে বলতে হবে যে হার্নিয়া সার্জারিতে যাদের দক্ষতা বেশি আছে, যদি এটা কমপ্লিকেটেড হার্নিয়া হয় তাহলে যারা পার্টিকুলারলি হার্নিয়া সার্জারি নিয়ে কাজ করছেন তাদের কাছে যাওয়াটা উচিত, সেক্ষেত্রে বেটার। কারণ হলো যে একটা সময় ছিল আমাদের যেটা আমাদের সর্দারে নাইম স্যার যেটা বলেছিলেন যে হার্নিয়া সার্জারিটা করতে হলো যে আমাদের সার্জিক্যাল টিমের সবচেয়ে জুনিয়র মোস্ট মেম্বার। সো হার্নিয়া ওয়ান্স আপন এ টাইম ওয়াজ নেগলেক্টেড, এবং অনেক বড় বড় হার্নিয়া ছিল, এবং সেই হার্নিয়াগুলোকে সার্জনরা বা ডাক্তাররা সারেন্ডার করতো, বলছো যে কিছু করার নাই। বাট এখন হ্যাঁ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু ওই জায়গাটাকে চ্যালেঞ্জ নিয়েছে। এখন মোস্ট কমপ্লিকেটেড হার্নিয়ারও কিন্তু হোপ আছে, আগে কোনো হোপ ছিল না, তার জন্য কোনো দেয়ার ইজ নো হোপ যে আপনি এটা নিয়ে আপনাকে বাঁচতে হবে। কিন্তু এখন কিন্তু আমরা রোগীদেরকে হোপ দিচ্ছি যে হ্যাঁ, কিছু একটা করা যাবে এবং করে ভালো রেজাল্টও পাওয়া যাবে। সো এখন কিন্তু হার্নিয়া করছেন, হার্নিয়া সার্জারি করার জন্য সবচেয়ে যে সিনিয়র মোস্ট মেম্বার উনি কিন্তু এখন হার্নিয়া করার জন্য, কারণ একটু কমপ্লিকেটেড হার্নিয়া হলে সিনিয়র মোস্ট মেম্বার উনি সেই কেসটা ওনার নিজের জন্য রাখেন, যেটা জুনিয়র মোস্ট মেম্বারের কাছে কিন্তু এখন আর দেন না। কারণ হলো যে হার্নিয়া সার্জারিতে পুরো প্যারাডিম শিফট হয়ে গেছে। আজকাল হার্নিয়া সার্জারির মতো আমরা যারা জেনারেল সার্জারিতে কাজ করছি, যে হার্নিয়া সার্জারির মতো এত রেপিড প্রোগ্রেশন আমাদের অন্য কোনো ব্রাঞ্চে হচ্ছে না। সো এই সার্জারিটা যেটা স্যার একটু আগে বলতেছিল যে আমরা পেস রাখাটা, যে এত ফাস্ট আগাচ্ছে, আমরা পেস রাখাটা, যে আজকে দেখেন যে হার্নিয়া এসেনশিয়ালস নিয়ে প্রফেসর হোসে এখানে আসছে, আরও কয়েকজন এরকম ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আসছে। সো দে কেম হিয়ার টু মানে শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্সেস এবং তাদের টেকনিক্স। তো এইগুলা কিন্তু বলার জন্য আমাদের দেশের যারা জুনিয়র সার্জন আছে এবং হার্নিয়া অ্যান্থোসিস্ট যারা হার্নিয়া করতে চায়, তাদের রোগীদেরকে ভালোভাবে সার্ভ করতে চায়, তাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আজকে তারা আসছে। এবং হার্নিয়া সোসাইটি এবং এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটির কোলাবোরেশনে কিন্তু আজকের এই প্রোগ্রামটা 2 দিনের একটা ওয়ার্কশপ বাংলাদেশে অ্যারেঞ্জ করেছে। So, Professor Jose, I have 2 questions for you. First, how did you find Bangladeshi surgeons? They were very enthusiastic to learn. Especially the young. Yeah, the young ones, yes. And you do have the expertise here. The professors are here. They do have the expertise as well. So we just need to help. I think that's the only thing that we need to do. Just help the professors already present here in Bangladesh to propagate the hernia specialty. So the young surgeons here are actually very enthusiastic to learn, and that's what we see all over. And what's about the treatment facilities here, according to your? Well, I haven't visited the facilities here, so I actually don't know. But I know that for a fact that certain surgeons here do laparoscopic surgeries quite well. So I'm sure that the laparoscopic facilities are at par with other countries as well. But other than that, I'm not so familiar with the facilities. So, how to prevent the hernia disease? There's no way. There's no way. There's no way. If you're predisposed to have one, then you can. You will have one. The problem, as I mentioned earlier, is that some of the patients that we do get has collagen problems, and you cannot prevent. If you have those problems, then certainly you will develop a hernia. If not in the 40th or 50th decade of life, but maybe at the later part of life, you will do develop. So it's actually not a preventable problem. If you develop it, you will develop it. So I don't think there's an answer to
how to prevent it. সো আমরা একটু শেষের দিকে প্রত্যেকের জন্য 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট ম্যাক্সিমাম সময়ের মধ্যে যদি আপনাদের কনক্লুডিং রিমার্কস কোনো কিছু অ্যাড করবার থাকে, আমরা যদি কোনো কিছু আলোচনায় মিস করে থাকি সেটা আলোচনা করতে পারেন। আমি শুরু করতে চাই প্রফেসর মামুনকে দিয়ে। ধন্যবাদ। আমরা মনে হয় যে হার্নিয়া নিয়ে একটা ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের আজকের এই প্রোগ্রামের যেটা মূল মেসেজ, যে হার্নিয়াটা আসলে যে যদি আমি সচেতন না হই কোনো হার্নিয়া পেশেন্টের, তাহলে শুধু যে এটা থেকে যে আমার প্রবলেম হবে, যে আমরা যেগুলো বললাম যেটা অনেক বড় হয়ে যাবে তা না, এইটা থেকে কিন্তু জীবনের আশঙ্কাও তৈরি হতে পারে। কারণ হার্নিয়াটা যদি আটকে যায়, ওইখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, এবং পার্টিকুলারলি ওই অংশটা পচে যেতে পারে। তো এটা যদি পচে যাওয়ার মতো এরকম কোনো উপক্রম হয় এবং খুব দ্রুত যদি সার্জারি না করা হয়, তাহলে কিন্তু রিয়েলি কিন্তু ওই রোগীর জন্য এটা ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। তো আমার মনে হয় যে আমরা এই মেসেজটুকুই দিতে চাই যে হার্নিয়া কিন্তু নট অলওয়েজ যে একটা বিনাইন এবং এটা খুব মানে শান্তশিষ্ট অসুখ তা না, এটা কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে। Can I say something again with regards to the prevention? When I say that you're going to get it, you're going to get it, I'm mainly talking about the groin hernia. But for the incisional hernias, there are actually ways of preventing it. You have to know how to close the abdomen properly. There are new techniques now that are being taught as to how to close the abdomen properly, what type of sutures you're going to use, how to address the medical problems of the patient such that you decrease the risk. The BMI of a patient is an issue, smoking is an issue, diabetes is an issue, but all of these are modifiable factors. So for incisional hernias, certainly you can have some prevention in order to prevent it. For primary hernias, maybe increasing the core health. That's a big issue now, abdominal core health. So if you perform abdominal core exercises, then maybe you can prevent primary ventral hernias from occurring. So it's a different scenario if you're talking about abdominal wall and groin hernia. So yeah. So Professor, would you like to add anything else as your concluding remarks? Well, hernia is not something that we should just put aside. The people should be aware that this is actually a dangerous problem, especially the groin one. So once you are actually symptomatic, you have to go and consult. There was a study saying that watchful waiting can be done, but that is only applicable in first world countries. Because in third world countries, the problem is access to healthcare. So once you have the hernia, it's better that you consult, because it is actually a dangerous problem to have if you do develop incarceration, strangulation, those things. And you know that access to healthcare is not that easy in developing countries. So watchful waiting is not applicable to us. Yes. Thank you. Professor Shamsul Alam. আমি সবার জন্য একটা কথা আমি বলতে চাই যে হার্নিয়া এমন একটা রোগ যেটার জন্য কোনো ইনভেস্টিগেশনের দরকার হয় না, কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার হয় না। এটা এমনই স্পষ্ট, রোগী নিজেও জানে যে এটা তার একটা হার্নিয়া আছে, কিন্তু তারপরেও হার্নিয়াকে নিয়ে বছরের পর বছরও থাকে মানুষ। এই জিনিসটা কিন্তু জনগণের মধ্যে এই জিনিসটা পৌঁছে দিতে হবে যে হার্নিয়া যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নেওয়া ভালো। এবং হার্নিয়ার অপারেশন এমন একটা অপারেশন যেটার সফলতা 100%। এবং হার্নিয়া অপারেশনের জন্য মৃত্যু ঝুঁকি একেবারেই কম। এখান থেকে চিটাগাং যেতে যে মৃত্যু ঝুঁকি আছে আমার মনে হয় তার চেয়েও কম। চিটাগাং তো অনেক দূর গেলে। তো এইটাই যদি মৃত্যু ঝুঁকি হয়, তবু মানুষ কেন ভয় পায়? ইভেন একজন সার্জন কেন ভয় পায়? হ্যাঁ, ভয়টা এমন একটি জিনিস যার কোনো যুক্তি নাই। যখনই মানুষ ভয় পায়, যুক্তিহীনভাবেই ভয় পায়। এই কথাটাই সবার কাছে পৌঁছে দেওয়া দরকার যে হার্নিয়া চিকিৎসা হলে একেবারে শতকরা 100% ভালো হয়ে যাওয়া সম্ভব। আর হার্নিয়া যদি থাকে, সে প্রতিবন্ধী হয়ে থাকবে। ইম্পর্টেন্ট। প্রফেসর ডক্টর চৌধুরী নাইম। হ্যাঁ, ধন্যবাদ জলিলুর। আসলে
হ্যাঁ, হার্নিয়া রোগীদের জন্য যেই কথাগুলো আপনারা সবাই বললেন সেটা সত্যি খুবই প্রয়োজনীয়, কিন্তু আমি একটু সার্জিক্যাল ট্রেনিংয়ের উপর একটু এমফাসিস দেব। হার্নিয়াকে আমরা যত ইজি সার্জারি মনে করি আসলে তত ইজি সার্জারি না। আমি প্রথমেই বলেছি সার্জারি সাকসেসফুল হয় 100%, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছুদের মধ্যেই আবার রিকারেন্স হয়। সুতরাং একটা প্রপার রিপেয়ার, প্রপার সার্জারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জন্যই কিন্তু আমাদের এই যে এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটি, এলসা এন্ডোস্কোপিক অ্যান্ড ল্যাপারোস্কোপি সার্জনস অফ এশিয়া, এদের সাথে কোলাবোরেশনে আমাদের দেশের হার্নিয়া সোসাইটি অফ বাংলাদেশ, সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, আমেরিকান কলেজ অফ সার্জনস বাংলাদেশ চ্যাপ্টার, এবং এই অর্গানাইজেশনগুলো কিন্তু প্রতিনিয়ত কাজ করছে আমাদের প্রপার হার্নিয়া অ্যাজ সাচ ফর হার্নিয়া যদি বলি, হার্নিয়ার উপরে স্পেশাল ট্রেনিং দিয়ে তাদেরকে প্রপার হার্নিয়া সার্জন হিসেবে ডেভেলপ করা। এবং আমরা জেনারেল সার্জনদের অনেক সার্জারি মাঝে একটি সার্জারি বটে, কিন্তু হার্নিয়াটি যদি প্রপারলি এবং প্রপার মেশ, কোথায় কী ধরনের মেশ, কী সাইজের মেশ ব্যবহার করতে হবে, দিস এত ডিটেইল ট্রেনিংয়ের দরকার হয়। সেটার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এবং আই থ্যাংক ম্যাকি অ্যান্ড হিজ টিম who came over for giving our young surgeons training, এবং গত 2 দিন যাবত যেটা হচ্ছে, এবং এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম কিন্তু আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, এবং এই সার্জিক্যাল ট্রেনিংয়ের উপরে আমি খুব এমফাসিস দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি হার্নিয়া ভবিষ্যতে হার্নিয়া সার্জারিতে বাংলাদেশ কোনো অংশেই আমাদের এশিয়া প্যাসিফিক অথবা ইভেন গ্লোবাল কনটেক্সটে কোনো অংশেই কম এফিসিয়েন্সি নিয়ে আমাদের সার্জনরা কাজ করবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর আব্দুল্লাহ মামুন, প্রফেসর হোসে ম্যাকারিও ফালোনা, প্রফেসর এইচ.এম. শামসুল আলম এবং প্রফেসর সর্দারে নাইম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। দর্শক, কথা হচ্ছিল হার্নিয়া নিয়ে, একটি খুব পরিচিত রোগ, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, জানা ছিল না যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, যে এই রোগটি কেন হয়, এর চিকিৎসা কী, এটার কী ধরনের সমস্যা তৈরি করতে পারে। সাধারণভাবে আমার অতিথিরা বলেছেন যে অনেকে এটাকে অবহেলা করেন। কেন হয় সেই ধারণাটাও তারা দেবার চেষ্টা করেছেন। অবহেলা করেন যে এটার সেই অর্থে ব্যথাটা তার থাকে না, সাধারণভাবে জীবনযাপন করা যায়, কিন্তু জীবনযাপনের যে কোয়ালিটি সেটা কিন্তু কম্প্রোমাইজ করতে হয় অনেকখানি। এবং সবচেয়ে বড় কথা যেটা ওনারা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে জীবনকেও কিন্তু এটা একটা পর্যায়ে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। অস্বস্তি তো চলাফেরায় আছে, সেটা বলাই বাহুল্য, এবং এর চিকিৎসাটাও ওনারা বলেছেন যে সহজলভ্য, এটাকে আপনি সহজেই চিকিৎসা করা সম্ভব এবং সফলভাবেই সম্ভব। কাজেই মিনিমাম সিমটম থাকলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং যাদের একটু সামর্থ্য আছে তারা বেসরকারি হসপিটালে শরণাপন্ন হতে পারেন, যাদের সামর্থ্য একদম কম তারা সরকারি চিকিৎসালয়ে যেতে পারেন, এবং যাদের একটু সামর্থ্য বেশি তারা ল্যাপারোস্কোপিক সার্জনের শরণাপন্ন হতে পারেন, এবং সেটার সুবিধা অসুবিধাগুলো ওনারা সবাই বিস্তারিত আলোচনা করেছেন। মূল কথা, এবং এটা একটা কমন ব্যাধি, প্রায় 50 লক্ষ রোগী একটা সাধারণভাবে ধারণা, কম বেশি হতে পারে, যে বাংলাদেশে আছে, এবং এটা শুধুমাত্র পুরুষদের নয়, মেয়েরাও এটাতে আক্রান্ত, এবং কেন সেটাও কিন্তু তারা ব্যাখ্যা করেছেন, তার জন্য করণীয় কি। সব মিলিয়ে যে কোনো শারীরিক অসুস্থতা আমাদের কারোই কাম্য নয়, এবং সেটা আসলে একজন নাগরিকের শারীরিক অসুস্থতা সমাজকে, পরিবারকে, এমনকি শেষ পর্যন্ত রাষ্ট্রকে প্রভাবিত করে। কাজে আমরা প্রত্যেকে শরীর সুস্থ রাখবার জন্য যা যা করণীয়, এবং কোনো রোগ যেন অবহেলা না করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।